আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাংবাদিক দম্পতির সাগর রুনি হত্যা মামলা ৯ বছরে ৭৮ বার সময় নিয়েছে তদন্ত সংস্থা। সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ও ব্যবহারিক ভাষা করার চেষ্টা চলছে, জানান পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৮ পার হয়ে ৯ বছর, কিন্তু এখনও শেষ হয়নি সাংবাদিক সাগর রুনি দম্পতির হত্যা মামলার তদন্ত। সাংবাদিক সাগর সারোয়ার মায়ের দাবি, মুজিব বর্ষে যেন বহুল আলোচিত এই জোড়া খুনের বিচার শেষ হয়। আর মামলার বাদী মনে করছেন কোনো অগ্রগতি না হওয়ার কারণে ধামা চাপা পড়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ হত্যা মামলাটি। হুমায়ুন কবির বুলুর ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের তখনকার বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। এরপর শেরেবাংলা নগর থানা থেকে মামলা তদন্তের দায়িত্ব পায় ডিবি। পরে তারা ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশনায় মামলা যায় র্যাবে, কিন্তু ৭৬ বার সময় নিলেও এখনও মামলা তদন্ত প্রতিবেদন দিতে পারেননি তারা। আমার তো মা ডাক দেওয়ার কেউ নাই, আমার ছেলে নাই, ছেলে যে মা ডাক দেবে। পুত্র শোকে কাতর মা এখনো যাননি সন্তান আর পুত্রবধূর কবর দেখতে। মামলা সুষ্ঠু তদন্ত হবে না এমন শঙ্কা কাটিয়ে প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চাইলেন। কেন হচ্ছে এরকম? কেন? এর ভিতর রহস্য কি? আমি এটুকু তো জানতে চাই বাবা। আমি আর কিচ্ছু না, বিচার কি হবে না হবে আমি তা জানি না। আমি শুধু এটুকু জানতে চাই যে কেন এটা, কোথায় বাধাগ্রস্ত, কোথায় বাধা দিচ্ছে, কে বাধা দিচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উনি যেন এটাকে দ্রুত শেষ করে। মামলার বাদী ও রুনির ছোট ভাই মামলা তদন্তে অগ্রগতির কোনো আশার আলো দেখছেন না। তদন্তকারী সংস্থা নিজেও আসলে এখন যারা করছে তারা কিছু জানে বলে আমার মনে হয় না। তারা তদন্ত এই শুরুর দিকে যা, তাছাড়া তারা এটা নিয়ে কোনো প্রকার নাড়াচাড়া করছে বলে আমার মনে হয় না। এদিকে মামলার তদন্তে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তো দীর্ঘদিন হয়ে গেল, অবশ্যই এটা তদন্ত করে রিপোর্ট দেওয়া উচিত। যদি একদম কিছুই না পাওয়া যায় তার বিরুদ্ধে সেটা বলুক, আর যদি কিছু পাওয়া যায় থাকে তদন্ত করে তো সেটা একটা রিপোর্ট দেখ, কিন্তু এভাবে ঝুলে থাকাটা এটা ঠিক না। দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন দিতে তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। একটা মামলার তদন্ত করতে যে এত দেরি কেন হবে? দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে সাগর রুনি হত্যা মামলায় ২৫ জনের ডিএনএ রিপোর্ট বিদেশ থেকে হাতে এসেছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এছাড়া সবকিছু পর্যালোচনা করে সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান এই কর্মকর্তা। আহমেদ বাবুর রিপোর্ট। ২০১২ সালে রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। কয়েকবার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়ে হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্তভার পায় র্যাব। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পরিবর্তন হয়েছে ৭৮ বার। বুধবার র্যাব সদর দপ্তরে সাগর রুনির মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে র্যাব। পরবর্তী ধার্য তারিখ মার্চ মাসের ১১ তারিখে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছেন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ফরেনসিক রিপোর্টের জন্য কয়েকজনের ডিএনএ বিদেশে পাঠানো হয়েছিল, সেগুলো রিপোর্ট হাতে এসেছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে ২৫ জনের ডিএনএ পাঠিয়েছি। আমরা ঘটনাস্থল থেকে যে ধরনের আলামত উদ্ধার করেছি এই আলামতগুলোও কিন্তু আমরা পাঠিয়েছি। যাদের ডিএনএ পাঠিয়েছি তাদের প্রতিবেদন ইতিমধ্যে র্যাবের নিকট এসে পৌঁছেছে। মামলায় বেশ কিছু স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।
তাই সঠিকভাবে তদন্তের জন্য কাজ করা হচ্ছে বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। দুজনের ব্যক্তির কথা আমরা জানতে পেরেছি, তাদেরকে শনাক্ত করাই। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি আরবের মদিনা আল খলিল এলাকায় সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে 7 বাংলাদেশি মারা গেছে। বুধবার সৌদি সময় রাত 2টায় আগুন লাগে। নিহতদের সবার বাড়ি কক্সবাজার জেলায়। নিহতদের মধ্যে 2 জন আপন ভাই বলে জানা গেছে। এরা চট্টগ্রামের লোহাগড়া সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীকছড়ি শাম্বিরপাড়া নিজাম ও আরাফাত। এছাড়া নিহতদের মধ্যে টেকনাফে 3 ও রামুর 1 জন রয়েছে বলে জানা গেছে। অর্থ সম্পদের লোভ থাকলে রাজনীতিতে টিকে থাকা যায় না। যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তৃতায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুবলীগ কর্মীদের নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে। গুজবে কান না দিয়ে করোনার টিকা নিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালের 11 নভেম্বরে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি যুব সম্প্রদায়কে কর্মক্ষম জনগোষ্ঠীতে পরিণত করতে নিরলস সংগ্রাম করেছেন আমৃত্যু। যুবলীগ পা রেখেছে 48 বছরে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাঙালির অধিকার প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন তিনি। আহ্বান জানান স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকার জন্য। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতা বিশ্বাস করেনি, স্বাধীনতার সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, এবং তাদের এই দোসররা, দেশীয় দোসর, হানাদার বাহিনীর দোসর, পাকিস্তানি হানাদার বাহিনীর যারা পদলেহনকারী দোসর, তাদের চক্রান্ত অব্যাহত ছিল। অর্থের বিনিময়ে বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারেনি উল্লেখ করে যুবলীগ কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মানুষের পাশে থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সেই রাজনীতিতে টিকে থাকা যায়। কিন্তু যে রাজনীতি করতে যে লোভের বশবর্তী হয়, অর্থ সম্পদটা যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশি দিন টিকতে পারে না। এটা খালেদা জিয়ার নিজের বক্তৃতা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবে না, সেই কথাটা কিন্তু তার বেলায় ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি। গুজবকে গুরুত্ব না দিয়ে জনগণকে টিকা নিতে উৎসাহিত করার পরামর্শ দেন সরকার প্রধান। অনেক কথা শুনতে হয়, এসব কথা কান দিলে চলে না। আমরা অনেকে তো বলছে বাংলাদেশ ভ্যাকসিন আসবে না, অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি। আমি কিন্তু কোনো দিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড়, মানুষের জীবন বড়। মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে, সবাই যেন ভ্যাকসিনটা নেয় সে ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে। টিকা নেওয়ার পরও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার পরেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ও ব্যবহারিক ভাষা করার প্রস্তাব দীর্ঘদিনের। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন চেষ্টা চলছে, তবে কবে নাগাদ এটি হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেই জানান তিনি। বিশ্লেষকরা বলছেন সাধারণ পরিষদে আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশকেই আনতে হবে। এক্ষেত্রে অন্যান্য বন্ধু রাষ্ট্রের সমর্থনের প্রয়োজন হবে। সেই সাথে সংস্থাটির সকল নথি অনুবাদের বিশাল খরচও মেটাতে হবে বাংলাদেশকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 1913 সালে বিশ্বকবির বাংলা সাহিত্যে নোবেল অর্জন, 1952 সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন, 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলি ভাষার জন্য শাহাদাত বরণ, জাতিসংঘে 1974-এর 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ। আমি নিজকে ভাগ্যবান মনে করছি। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, 1999 সাল।
বাংলাদেশ, ভারত, সিয়েরা সহ বিশ্বের কমপক্ষে 15টি দেশের 300 মিলিয়ন বা 30 কোটিরও বেশি মানুষের ভাষা বাংলা। সংখ্যার দিক থেকে ষষ্ঠ। সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার, তার সাথে ভাষার মর্যাদা রক্ষায় সংগ্রামের ইতিহাস আছে বাংলার। তাই একে জাতিসংঘের 7ম দাপ্তরিক ও ব্যবহারিক ভাষার ঘোষণার প্রস্তাব বেশ পুরনো। যদিও সংস্থাটির দাপ্তরিক ভাষার মর্যাদা পেতে এখনও সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এমনকি 1945 সালে ইউএন চার্টারের গঠনতন্ত্রেও কোনো নির্দেশনা ছিল না। শুরু থেকে এ পর্যন্ত আধুনিক স্ট্যান্ডার্ড আরবি, অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি, ফরাসি ফ্রেঞ্চ, সরলীকৃত চীনা বর্ণমালার চাইনিজ ম্যান্ডারিন, রাশিয়ান, স্প্যানিশ 6টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গৃহীত হয়েছে। তবে ওই ভাষাগুলো জনসংখ্যার ভিত্তিতে সঠিক প্রতিনিধিত্ব করে না। ভাষা হিসেবে অন্তর্ভুক্তির এই দৌড়ে আছে পর্তুগিজ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ, হিন্দি, উর্দুর মতো ভাষা। এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী না হলেও সবারই আছে নিজস্ব যুক্তি। পিছিয়ে নেই বাংলাদেশেও। সরকার ও সরকারের বাইরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাকে 7ম দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি একাধিকবার তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ধরনের সহযোগিতা আশ্বাস দিচ্ছি। সংস্থাটির আনুষ্ঠানিক ঘোষণা পেতে 2009 সালে বাংলাদেশের জাতীয় সংসদ এবং পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাবটি সমর্থনে একই ধরনের প্রস্তাব পাশ করা হয়েছে। সমর্থন মিলেছে অন্যান্য ভাষাভাষী অঞ্চল থেকেও। ভারতে তারা কিছুটা অগ্রসর হয়ে আসলো, আর কেউ অগ্রসর, কারণ আমাদের বাংলা ভাষাভাষী অন্যান্য জায়গায় থাকলেও এরা সক্ষম সরকারে নাই। জাতিসংঘের নথিপত্র সবকটি দাপ্তরিক ভাষায় ভাষান্তরিত বা অনুবাদ করার বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে কোনো নতুন ভাষা যুক্ত হলে আগের রেজলিউশনগুলোকে সেই ভাষায় নিতে বিশাল খরচের বিষয়। খরচ যে পরিমাণ তারা আমাদের বললো, এটা আকাশচুম্বী খরচ, কয়েকশো কোটি টাকা বছরে। যেগুলো ইন্টারেস্টিং সেইগুলোর জন্য তোমরা একটা করো, তো সেইটারও আমরা খরচ চাইলাম। সেইটাও প্রায় 150 কোটি টাকার বছরে। সেইটা পরে আমাদের আর সিদ্ধান্ত হয়নি, তবে আমরা প্রসেসটা চালু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু দাবি নিয়েই বসে থাকলে হবে না, আনুষ্ঠানিকভাবে বিষয়টি বাংলাদেশকে সাধারণ পরিষদে তুলতে হবে। বাংলাকে আরো বিশ্বের বাসীর কাছে পৌঁছাই দিতে হবে। বাংলা ভাষা একটা গুরুত্বপূর্ণ ভাষা, এই ভাষা সাহিত্যের কোনো কমতি নেই, কিন্তু আমরা নিজেরা এটাকে বিশ্বাস করছি না। বাংলার ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। কানাডা কি ইংরেজিতে ছাড় দিচ্ছে? জাপান কি জাপানে ছাড় দিচ্ছে? বাংলাদেশ এক অদ্ভুত দেশ, এখানে বাংলাকে আমরা ছাড় দিই, আমরা ইংরেজিকে প্রাধান্য দিই। এই যে দ্বিচারিতা, দেশের মধ্যে যদি এটা সমাধান না হয়, জাতিসংঘে বাংলা ভাষা গেল কি না গেল তাতে কি এসে যায়? তবে বাংলাদেশের বাড়তি যুক্তি হতে পারে, ইউরোপের 4টি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হয়েছে, তেমনি আফ্রিকার অনেক দেশ আরবি ভাষায় কথা বলে। এখন শুধু এশিয়ার একটি ভাষাকে দাপ্তরিক ভাষা করা কেন নয়? মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অপরিকল্পিত বাঁধ দখল আর দূষণে খরস্রোতা ব্রহ্মপুত্র এখন মৃতপ্রায়। আবারও সকাল 9:21 সংবাদে। অপরিকল্পিত বাঁধ দখল আর দূষণে জামালপুরের এক সময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র এখন মৃতপ্রায়। যে নদকে ঘিরে জামালপুরে গড়ে উঠেছিল জনবসতি আর জেলার যোগাযোগের অন্যতম পথ, সেই ব্রহ্মপুত্রের অস্তিত্বই হারাতে বসেছে। জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। দেশের উত্তর আর পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যে এই নৌপথটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক আগেও ব্রহ্মপুত্রে বিশাল পালতোলা নৌকার আসা যাওয়া ছিল। মুখর থাকত শহরের বিভিন্ন ঘাট। ঘাটে ভিড়ত ধান, চাল, পাট সহ নানা পণ্য বোঝাই নৌকা। আমাদের এখানে নৌকা চলাচল করলো, আমারও 4টা নৌকা ছিল, ওই 4টা নৌকা এখানে চলাচল করতো, মালপত্র লেনদেন করতো। এক সময় এই খরস্রোতা ছিল, জীববৈচিত্র্যের সমাহার ছিল, প্রাণ ছিল। নদের যেটুকুও বা অস্তিত্ব আছে, শহরের নানা বর্জ্যে তাও দূষিত হয়ে পড়েছে। যত ময়লা আবর্জনা আসছে এই নদীতে, গন্ধে থাকা যায় না। ব্রহ্মপুত্র নদটি এক সময় প্রমত্ত নদ ছিল, কিন্তু বর্তমানে পরিবেশ দূষণের ফলে নদটি তার সাধারণ গতিপথ হারাচ্ছে। জেলা প্রশাসন বলছে নদী দূষণ রোধে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব শীঘ্রই এই একটি অভিযান আমরা এখানে পরিচালনা করে এখানে যেন প্রথমে আমরা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করবো, আমরা এখানে যেন মানুষ ময়লা আবর্জনা না ফেলে।
নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, পরিবেশ রক্ষা আর মাছের ভাণ্ডার ফিরিয়ে আনতে খনন করে ব্রহ্মপুত্রকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা এ অঞ্চলের মানুষের। রত্না জামান, একুশে টেলিভিশন। ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি। সড়কটির ১০০ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার অংশেই উঠে গেছে কার্পেটিং, তৈরি হয়েছে গর্ত, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক বছরে এখানে প্রাণ হারিয়েছেন ২৫ জন। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারির সাথে ব্যবসায়ী সংযোগের একমাত্র সড়ক লালমনিরহাট বুড়িমারি সড়ক। এই মহাসড়কের কার্পেটিং উঠে যাওয়ায় বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে, ফলে বেড়ে গেছে দুর্ঘটনা। পুলিশ কন্ট্রোল রুম জানায়, গেল এক বছরে এই মহাসড়কে ১৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছে ২৫ জন। চালকরা জানান, স্থলবন্দর থেকে আমদানি রপ্তানির মালামাল পরিবহনের জন্য বাধ্য হয়ে চালাতে হয় তাদের। ভাঙা রাস্তার কারণে ভাড়াও গুনতে হচ্ছে বেশি ব্যবসায়ীদের। একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি ক্রসিং করা যায় না। রাস্তা খারাপ হলে যাত্রীরও কষ্ট, আমাদেরও কষ্ট, খুব ধীরে গাড়ি চালানো লাগে। রাস্তায় আসলে ব্রেক মারতে অনেকজন পড়ে যায়, বাইকের থেকে গাড়ি করলে যায়। ৪০ কিলোমিটার মহাসড়কটির মেরামতের কাজ দ্রুত শুরু হবে বললেন সড়ক ও জনপথ বিভাগ। বড়বাড়ি লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পলাশী থেকে হাতিবান্ধা পর্যন্ত আমাদের পিএমপি মেজর কর্মসূচির আওতায় আমরা ২৪ কিলো স্ট্রেন্থেনিং, রিজিড পেভমেন্ট এবং ওভারলের একটি কর্মসূচি হাতে নিয়েছি। আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রত্না জামান, একুশে টেলিভিশন। কক্সবাজারের ১৭,৭৫,০০০ ইয়াবা ও নগদ ১,৭১,০০,০০০ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া ৫ জনকে আদালতে পাঠানো হয়েছে। মামলা দুটিতে গ্রেফতার ৫ জনকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে এখনও কোনো রিমান্ড চাওয়া হয়নি। আজ রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ওই ঘটনায় বুধবার কক্সবাজার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিনব্যাপী কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডি ও পৌরসভার নুনিয়ার চড়ায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ ১৭,৭৫,০০০ ইয়াবা উদ্ধার ও ১,৭১,০০,০০০ টাকা সহ ৫ জনকে গ্রেফতার করে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। শেষ করছি সকাল ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা ৯ বছরে ৭৮ বার সময় নিয়েছে তদন্ত সংস্থা। সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ও ব্যবহারিক ভাষা করার চেষ্টা চলছে, জানান পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন 21-এর।